আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, শুরু করতে পারেন ম্যাম, সমস্যা নেই। আচ্ছা, শুরু করি। আজকে আমরা শুরু করব হচ্ছে ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস বা অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। শুনতে পাচ্ছ? হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি ম্যাম। অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, আগে আমরা জানি যে ডায়াবেটিস হচ্ছে এখন 10% পপুলেশনের ক্ষেত্রে হচ্ছে ডায়াবেটিস, আমাদের দেশে 10% পপুলেশনের ক্ষেত্রে ডায়াবেটিস দেখা দিচ্ছে। তো সেই জন্য তোমাদের ডায়াবেটিক অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ নিয়ে অনেক আমাদের কনসাস। আমাদের এই প্রফের ভাইবা তো ডায়াবেটিসটা খুব ধরে। তো এখন ডায়াবেটিস আমরা জানি যে টাইপ 1 ডায়াবেটিস এন্ড টাইপ 2 ডায়াবেটিস। তো টাইপ 1 ডায়াবেটিস তো আমরা সবাই জানি যে এটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস, আর টাইপ 2 ডায়াবেটিসটা হচ্ছে গিয়ে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। হ্যাঁ, আগে বলা হতো টাইপ 1 ডায়াবেটিসটা হচ্ছে গিয়ে অ্যাবাভ 30 ইয়ার্স বা 35 ইয়ার্স এর উপর, কিন্তু এখন দেখা যাচ্ছে যে 20 ইয়ার্স এর মধ্যেও হচ্ছে গিয়ে টাইপ 2 ডায়াবেটিসটা দেখা দেয়। তো আমাদের ডায়াবেটিস মেলাইটাস নিয়ে আমাদের ড্রাগ সম্পর্কে জানতে হবে। তো ড্রাগের মধ্যে আমরা যেহেতু প্রথমেই বললাম যে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস আর একটা হচ্ছে নন ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটাস। ইনসুলিন দিয়ে বোঝা যাচ্ছে যে ইনসুলিন একটা ডায়াবেটিসের একটা প্রধান একটা বিবেচ্য বিষয়, তাই না? তো এখন ডায়াবেটিসের আমাদের ড্রাগকে আমরা দুই ভাবে ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হচ্ছে কি, তোমাদেরকে যখন বলা হয় যে ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস কয় ধরনের, তোমরা সঙ্গে সঙ্গে ইনসুলিন বা হচ্ছে কি ওরাল অ্যান্টি ডায়াবেটিকটা বলতে শুরু করো। এটা না, আসলে ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস দুই ধরনের, একটা ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ আর একটা হচ্ছে প্যারেন্টাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ। এখন ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগকে এখন আমরা আবার জানবো যে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে কারা কারা আছে। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে আবিদ, হ্যাঁ ঠিক আছে। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে কারা কারা আছে, তাদের মধ্যে প্রথমে যে আমরা ভাগ করি দুই ভাবে কিছু ভাবে ভাগ করা যায়। একটা হাইপোগ্লাইসেমিক ড্রাগ আছে, কিছু ইউগ্লাইসেমিক ড্রাগ আছে। হাইপোগ্লাইসেমিক মানে কি, যারা যে সমস্ত ড্রাগ গুলো কি করে হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে। আমরা জানি যে আমাদের গ্লুকোজ লেভেল 120 মিলিগ্রাম পার ডিএল হচ্ছে গিয়ে নরমালি থাকার কথা। হ্যাঁ, 80 to 120 মিলিগ্রাম, কিন্তু যদি যখন এটা কমে যায় তখনই সেটাকে আমরা বলবো হাইপোগ্লাইসেমিয়া। এখন ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের গুলোর মধ্যে প্রথমেই যেটা বলি সেটা হচ্ছে গিয়ে হাইপোগ্লাইসেমিক ড্রাগ, এটার নাম হচ্ছে ইনসুলিন সিক্রেটাগগ। এক নাম্বার হচ্ছে গিয়ে এই নাম্বার ক্লাসিফিকেশনে আমরা বলছি যে ইনসুলিন সিক্রেটাগক্স। ইনসুলিন সিক্রেটাগক্স এর মধ্যে কারা কারা আছে, এর মধ্যে আছে এক নম্বর হচ্ছে সালফোনাইল ইউরিয়া, হ্যাঁ, আর হচ্ছে মেগলিটিনাইট। তাহলে ইনসুলিন সিক্রেট আমি আগে বলে নিই ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এর মধ্যে কারা কারা আছে। ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ এর মধ্যে আছে ইনসুলিন সিক্রেটাগক্স, হ্যাঁ, তারপর হচ্ছে ইউগ্লাইসেমিক ড্রাগ, তারপরে হচ্ছে আলফা গ্লাইকোসাইডেস ইনহিবিটর, আর 4 নম্বর হচ্ছে পেপটাইডেস 4 ইনহিবিটর। এটা আরেকটার নাম DPP4 ইনহিবিটর। এখন এক নম্বর যেটা বললাম ইনসুলিন সিক্রেটাগক্স, ইনসুলিন সিক্রেটাগক্স বা হাইপোগ্লাইসেমিক ড্রাগ। ইনসুলিন সিক্রেটাগক্স বা হাইপোগ্লাইসেমিক ড্রাগ এর মধ্যে আছে সালফোনাইল ইউরিয়াস। সালফোনাইল ইউরিয়াস মধ্যে, জি বলেন, বলো, হ্যালো। না ম্যাম, কেউ কিছু বলে নাই মনে হয়। ইনসুলিন সিক্রেটাগক্স এর মধ্যে আছে দুইটা, একটা হচ্ছে গিয়ে সালফোনাইল ইউরিয়াস আর একটা হচ্ছে মেগলিটিনাইটস। সালফোনাইল ইউরিয়াসকে আবার ক্লাসিফিকেশন করা হয়েছে ফার্স্ট জেনারেশন আর একটা হচ্ছে সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে আছে টলবিউটামাইড আর টলাজিমাইড, টলবিউটামাইড আর টলাজিমাইড। আর সেকেন্ড জেনারেশনের মধ্যে আছে গ্লাইবুরাইড, তারপর হচ্ছে গ্লিকাজাইড আর গ্লিমেপ্রাইড। তোমরা সহজ গুলো মুখস্থ মনে রাখবা, গ্লাইবিউরাইড, গ্লিমেপ্রাইড আর হচ্ছে গ্লিকাজাইড। তাহলে আমি বললাম ইনসুলিন সিক্রেটাগক্স, প্রথমে বললাম ইনসুলিন সিক্রেটাগক্স এটা হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে সালফোনাইল ইউরিয়াস আর একটা হচ্ছে মেগলিটিনাইডস।
সালফোনাইলস again classified into first generation and second generation. ফার্স্ট জেনারেশনের মধ্যে হচ্ছে টলবিউটামাইড আর টলাটিমাইড, আর সেকেন্ড জেনারেশনের মধ্যে হচ্ছে গ্লাইবিউরাইড, গ্লিমেপারাইড আর হচ্ছে গ্লিকাজাইড। সব থেকে বেশি ব্যবহার করা হয় এখন গ্লিকাজাইড, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লিপিজাইড। তারপর 2 নম্বর আমি বললাম ইনসুলিন সিক্রেটাকক্সের মধ্যে হচ্ছে মেগলিটিনাইড, মেগলিটিনাইডের মধ্যে হচ্ছে রেপাগ্লিটিনাইড আর নেটাগ্লিনাইড, হ্যাঁ, রেপাগ্লিনাইড আর নেটাগ্লিনাইড। মেগলিটিনাইডস এর মধ্যে দুই ধরনের, একটা হচ্ছে রেপাগ্লিনাইড আর নেটাগ্লিনাইড। এখন আমি বললাম 2 নাম্বার বলছিলাম যে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ কি আছে, ইউগ্লাইসেমিক। ইউগ্লাইসেমিক মানে বুঝতে হবে যে আমি সেটা বললাম ইনসুলিন সিক্রেটাকক্স গুলোকে বললাম হাইপোগ্লাইসেমিক ড্রাগ, আর 2 নম্বরে বললাম ইউগ্লাইসেমিক। ইউগ্লাইসেমিক ড্রাগ মানে কি, যে এই ড্রাগটা কি করবে, ব্লাড গ্লুকোজ লেভেলটা তোমার আমাদের হাই আছে, হ্যাঁ, হাই থেকে আমার এমন ভাবে নিয়ে আসবে যেটা নরমাল হয়ে যাবে ব্লাড গ্লুকোজ লেভেল, কিন্তু কখনোই সেটা কি করবে না, হাইপোগ্লাইসেমিয়া নিয়ে যাবে না, হ্যাঁ, সেটাকে বলা হয় ইউগ্লাইসেমিক। মানে ইউগ্লাইসেমিক মানে নরমাল লেভেল পর্যন্ত সে কাজ করবে, কিন্তু কখনোই এটা হাইপোগ্লাইসেমিয়া প্রডিউস করবে না। তাহলে ইউগ্লাইসেমিক ড্রাগের মধ্যে দুটো ক্লাসিফিকেশন আছে, একটা হচ্ছে বাইগুয়ানাইট আর একটা হচ্ছে থায়াজোলিন থায়াজোলিন ডিডিওন ক্যাটাগরিজ। একটা হচ্ছে বাইগুয়ানাইটের মধ্যে আছে মেটফরমিন, ফেনফরমিন আর বিউফরমিন, আর হচ্ছে থায়াজোলিন ডিওন এর মধ্যে হচ্ছে রোসিগ্ল্যাটাজোন এন্ড পায়োগ্লিটাজোন। এখন কিন্তু পায়োগ্লিটাজোন, রোসিগ্ল্যাটাজোন এগুলো ইউজ করা হচ্ছে। তাহলে আমি 1 নম্বর ওরাল অ্যান্টিডায়াবেটিক বললাম হচ্ছে ইনসুলিন সিক্রেটাকক্স, 2 নম্বর বললাম হচ্ছে ইউগ্লাইসেমিক ড্রাগের মধ্যে বললাম হচ্ছে বাইগুয়ানাইট আর হচ্ছে থায়াজোলিডিন ক্যাটাগরি, এর মধ্যে হচ্ছে রোসিগ্ল্যাটাজোন আর হচ্ছে গিয়ে পায়োগ্লিটাজোন। 3 নম্বর ওরাল অ্যান্টিডায়াবেটিক হচ্ছে আলফা গ্লুকোসাইটিস ইনহিবিটর, এর মধ্যে আছে অ্যাকারবস আর হচ্ছে মেগলিটিলন। অ্যাকারবস একটা নাম মনে রাখতেই হবে, অ্যাকারবস। তারপর 4 নম্বর হচ্ছে ওরাল অ্যান্টিডায়াবেটিক বললাম আমরা হচ্ছে ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 ইনহিবিটর, DPP4 ইনহিবিটর, এর মধ্যে আছে সিটাগ্লিপটিন, ভিডাগ্লিপটিন। এটা সিটাগ্লিপটিন আর হচ্ছে একটা ভিডাগ্লিপটিন। তাহলে আমরা ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ আবারও বলি কি কি পেলাম, একটা হচ্ছে গিয়ে ইনসুলিন সিক্রেটাকক্স কে আমরা একটা আলাদাই নাম দেওয়া হয়েছে যে হচ্ছে হাইপোগ্লাইসেমিক ড্রাগ, হ্যাঁ, ইনসুলিন সিক্রেটাকক্স। তারপর ইউগ্লাইসেমিক ড্রাগ, হ্যাঁ, তারপর হচ্ছে আলফা গ্লাইকোসাইডেস ইনহিবিটর আর একটা যে ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 ইনহিবিটর। আবার বলি আমি ইনসুলিন সিক্রেটাকক্স এর মধ্যে আমি দুইটা ক্লাসিফিকেশন পাইছি, একটা হচ্ছে সালফোনাইলুরেস আর হচ্ছে মেগলিটিনাইডস। সালফোনাইলুরেস এগেইন ক্লাসিফাইড ইনটু ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশনের মধ্যে টলবিউটামাইড, টলাজোমাইড, আর সেকেন্ড জেনারেশনের মধ্যে হচ্ছে গ্লাইবিউরাইড, গ্লিকাজাইড, গ্লিমিপারাইড। আর মেগলিটিনাইটের মধ্যে আছে রেপাগ্লিনাইট আর নেটাগ্লিনাইট। তারপর ইউগ্লাইসেমিক ড্রাগ এর মধ্যে হচ্ছে বাইগুয়ানাইট, ফেনফরমিন আর বিউফরমিন। আর থায়াজোলিন গ্রুপস এর মধ্যে হচ্ছে রোসিগ্ল্যাটাজোন আর হচ্ছে পায়োগ্লিটাজোন। 3 নম্বর গ্রুপস এর মধ্যে আমি বলছি আলফা গ্লুকোসাইডেস ইনহিবিটরের মধ্যে আছে অ্যাকারবস আর হচ্ছে মেগলিটিলন। আর 4 নম্বর বলছি ডাইপেপটাইডাইল পেপটাইডেস 4 ইনহিবিটর, যেটা হচ্ছে DPP4 ইনহিবিটর, সেটা হচ্ছে সিটাগ্লিপটিন আর একটা হচ্ছে ভিটাগ্লিপটিন। তাহলে ওরাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের মধ্যে আমরা 4টা ক্যাটাগরি পাইলাম। আর তারপর আমরা কি বললাম যে হচ্ছে গিয়ে প্যারেন্টাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ। প্যারেন্টাল অ্যান্টিডায়াবেটিক এর মধ্যে আমরা আসি, সবাই আমরা জানি কম বেশি প্রত্যেকের বাসায় এখন ইনসুলিন কেউ কম বেশি কেউ নিয়েই থাকে, হ্যাঁ, প্রত্যেকের বাসায় ডায়াবেটিস রোগী যেমন তেমন ইনসুলিনের ইউজও তেমন। তো ইনসুলিন প্যারেন্টাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগের মধ্যে আমরা পাই হচ্ছে কি 1 নম্বর হচ্ছে ইনসুলিন, 2 নম্বর হচ্ছে ইনক্রেটিন একটা হরমোন, এই ইনক্রেটিন বেজের মধ্যে আরেকটা হচ্ছে অ্যামাইলিন অ্যানালগ। 3টা তোমরা যদি কেউ ইনক্রেটিন বেস এবং অ্যামাইলিন অ্যানালগ এগুলো নাও বলো তাও হবে, শুধুমাত্র প্যারেন্টালের মধ্যে শুধুমাত্র ইনসুলিন যদি বলো তাহলে হবে ইনসুলিন।
ইনসুলিন আরেকটা আছে একটু ভালো যারা পারে তাদেরকে ধরা হয় ইনসুলিন বেসড, এগুলো হচ্ছে গ্লুকোন লাইক পেপটাইড, যেমন এক্সি 1, যেমন এক্সিনেটাইড, হ্যাঁ এক্সিটেনাইড, এটাকে বলা হয় গ্লুকোন লাইক পেপটাইড 1। আরেকটা হচ্ছে অ্যামাইলিন অ্যানালগ, এটা হচ্ছে কি প্রামলিনিটাইড। দরকার নেই তোমাদের, শুধুমাত্র ইনসুলিনটা প্যারেন্টাল অ্যান্টিডায়াবেটিক ড্রাগ, এটার মধ্যে ইনসুলিন, আবার ইনসুলিন বেসড এটার মধ্যে হচ্ছে কি এক্সিটেনাইড। ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের অ্যান্টিডায়াবেটিক ড্রাগ গেল। এখন আমরা স্পেসিফিক অ্যান্টিডায়াবেটিক ড্রাগের মধ্যে আসি। আমরা বললাম যে সালফোনাইল ইউরিয়াস। সালফোনাইল ইউরিয়াস আমি বললাম যে এটা হচ্ছে ইনসুলিন সিক্রেটারকক্স গ্রুপস এর মধ্যে, এটা হচ্ছে গিয়ে কি করে হাইপোগ্লাইসেমিক একটা, এটা ড্রাগ ব্লাড গ্লুকোজ লেভেলটা কমানোর সাথে সাথে হাইপোগ্লাইসেমিয়া পর্যন্ত করে দিতে পারে। তো এটা কিভাবে সালফোনাইল ইউরিয়াস আমরা বললাম যে ফার্স্ট জেনারেশন আর সেকেন্ড জেনারেশন। ফার্স্ট জেনারেশন হচ্ছে কি টলপিটামাইড, টলাজামাইড, সেকেন্ড জেনারেশন গ্লাইপিরাইড, গ্লিকেজাইড, গ্লিমেপ্রাইড, এগুলো মোটামুটি একইভাবেই কাজ করে। তো মেকানিজম অফ অ্যাকশন কি, এটা মেকানিজম অ্যাকশন জানার আগে অবশ্যই জানতে হবে যে এই সালফোনাইল ইউরিয়াস দেওয়ার আগে তার 30% বিটা সেল অ্যাক্টিভ আছে কিনা সেটাও দেখতে হবে। আমরা জানি যে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে কি তৈরি হয়, ইনসুলিন তৈরি হয়। তাহলে এই সালফোনাইল ইউরিয়ার মেকানিজমটা কি, এটা কি করে, এটা ইনক্রিজ রিলিজ ইনসুলিন ফ্রম প্যানক্রিয়াটিক বিটা সেল। এক নম্বর মেকানিজম হচ্ছে গিয়ে, এটা হচ্ছে গিয়ে ইনসুলিনটাকে প্যানক্রিয়াটিক বিটা সেল থেকে ইনসুলিন রিলিজটাকে বাড়ায় দেয়। কিভাবে বাড়ায় দেয়, এরা কি করে, দে বাইন্ড টু সালফোনাইল ইউরিয়া রিসেপ্টর। এটা হচ্ছে কি প্যানক্রিয়াসের যে সালফোনাইল ইউরিয়া রিসেপ্টর আছে, সেই সালফোনাইল ইউরিয়া রিসেপ্টরের সাথে বাইন্ড করে এটা কি করবে, ব্লক করবে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেলকে। এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল যখন ব্লক করে দিবে তখন কি হবে, যে ইনহিবিট ইনফ্লাক্স অফ পটাশিয়াম এন্ড হচ্ছে আয়ন এন্ড রেজাল্ট হচ্ছে কি ডিপোলারাইজেশন। তখন ডিপোলারাইজেশন হবে, ক্যালসিয়াম ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়ে যাবে। ভোল্টেজ গেটেড ক্যালসিয়াম চ্যানেল ওপেন হলে কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম বেড়ে যাবে এবং সেইখান থেকে কি হবে, আমরা জানি যে রিলিজ, যেটা প্যানক্রিয়াটিক বিটা সেলে প্রিফর্ম অবস্থায় থাকে ইনসুলিন, সেই ইনসুলিনটা রিলিজ হবে। তাহলে এক নম্বর মেকানিজম অফ অ্যাকশনটা কি, ইনক্রিজ রিলিজ অফ ইনসুলিন ফ্রম প্যানক্রিয়াটিক বিটা সেল। কিভাবে কাজ করে, এটা হচ্ছে কি সালফোনাইল রিসেপ্টরের সাথে বাইন্ড করে, ব্লক হচ্ছে এটিপি সেনসিটিভ পটাশিয়াম চ্যানেল, তারপর হচ্ছে কি এটা পটাশিয়ামের ইফ্লাক্সটাকে বন্ধ করে দেয়, ইনহিবিট পটাশিয়াম ইফ্লাক্স এন্ড দেন ডিপোলারাইজেশন। তারপর হচ্ছে ইনফ্লাক্স অফ ক্যালসিয়াম হচ্ছে গিয়ে ওপেন ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেলে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে, আর হচ্ছে গিয়ে তখন বিটা সেল থেকে ইনসুলিনটা রিলিজ হবে। তারপর 2 নম্বর কি হচ্ছে, প্রোডাক্ট রিডাকশন অফ সেরাম গ্লুকাগন কনসেন্ট্রেশন। আমরা জানি যে গ্লুকাগন আরটা হচ্ছে কি এটাও একটা প্যানক্রিয়াটিক হরমোন, ইনসুলিন এন্ড গ্লুকাগন। গ্লুকাগন এই গ্লুকাগনটা কি করে, এই গ্লুকাগন কি করে, হচ্ছে কি ইনসুলিন হচ্ছে ব্লাড গ্লুকোজ কমায়, আর গ্লুকাগন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেল বাড়ায়। তাহলে কি করবে, রিডাকশন অফ সেরাম গ্লুকাগন কনসেন্ট্রেশন, সেরাম গ্লুকাগনের কনসেন্ট্রেশনটাকে কি করবে, কমায় দিবে এই সালফোনাইল ইউরিয়া। আর 3 নম্বর মেকানিজম হচ্ছে কি পোটেনশিয়েশন অফ ইনসুলিন অ্যাকশন অন টার্গেট টিস্যু। টার্গেট টিস্যুতে ইনসুলিনের অ্যাকশনটাকে কি করবে, পোটেনশিয়েশন করবে। তাহলে কিভাবে করবে, একটা হচ্ছে ইনক্রিজ নাম্বার অফ ইনসুলিন রিসেপ্টর, আর একটা 2 নাম্বার হচ্ছে ইনক্রিজ বাইন্ডিং অফ ইনসুলিন অ্যাফিনিটি অফ ইনসুলিন রিসেপ্টর, ইনক্রিজ বাইন্ডিং অফ অ্যাফিনিটি টু ইনসুলিন রিসেপ্টর। তাহলে 3টা মেকানিজমে সালফোনাইল ইউরিয়া কাজ করে। এক নম্বর মেকানিজম হচ্ছে ইনক্রিজ ইনসুলিন রিলিজ ফ্রম প্যানক্রিয়াটিক বিটা সেল, 2 নম্বর হচ্ছে রিডাকশন অফ সেরাম গ্লুকাগন লেভেল, আর 3 নম্বর হচ্ছে ইনক্রিজ potentiation of insulin action on টার্গেট টিস্যুতে। এইভাবে আমার সালফোনাইল ইউরিয়াটা কাজ করে। এখন হচ্ছে যে সালফোনাইল ইউরিয়া ইউজ কোথায়, আমরা তো জানি যে সালফোনাইল ইউরিয়া হচ্ছে মোটামুটি টাইপ 2 ডায়াবেটিস mellitus, যেখানে শুধুমাত্র ড্রাগ দিয়ে আমাদের ডায়াবেটিসটা কন্ট্রোল হয়, সেটাতে আমাদের সালফোনাইল ইউরিয়াটা কাজ করে। এটাই মোটামুটি ইউজ। আর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট কি, অ্যাডভার্স ইফেক্টটা মেইন অ্যাডভার্স ইফেক্ট অবশ্যই জানতে হবে, এটা আমি প্রথমেই বলছি যেটা কি একটা হাইপোগ্লাইসেমিয়া তৈরি করে। তো মেইন অ্যাডভার্স ইফেক্ট কি, একটা হাইপোগ্লাইসেমিয়া। তারপর 2 নম্বর হচ্ছে জিআইটি আপসেট। জিআইটি আপসেট করতে পারে ভার্টাইগো, মাসেল উইকনেস, হেডেক, আর ওয়েট গেইন করে আর হাইপার সেনসিটিভিটি।
হাইপার অনেক সময় দেখা যায় যে হাইপার সেন্সিটিভিটি, যেমন র্যাশ হতে পারে, ফটো সেন্সিটিভিটি হতে পারে ইত্যাদি। তাহলে অ্যাডভার্স ইফেক্ট, মেইন অ্যাডভার্স ইফেক্ট কি করে? একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, 2 নাম্বার হচ্ছে জিআইটি আপসেট করে, যেমন হচ্ছে ভার্টিগো হয়, তারপর মাসেল উইকনেস হয়, আর হেডেক হয়, তারপর ওয়েট গেইন করতে পারে, আর একটা হচ্ছে হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন করতে পারে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে প্রথম মূলত সালফোনাইল ইউরিয়া, সালফোনাইল ইউরিয়াস। এখন 2 নম্বর আমরা যেটা আসবো সেটা আমরা স্পেসিফিক সব ড্রাগ পড়াবো না, আমি সালফোনাইল ইউরিয়াস পড়াবো, বাইগুয়ানাইট ডায়াবেটিস পড়াবো, আর হচ্ছে গিয়ে ইনসুলিন পড়াবো। এখন হচ্ছে অ্যাডভার্স বাইগুয়ানাইটস এর মধ্যে আমরা বললাম কি, এটাকে বলা আরেকটা নাম কি, ইউগ্লাইসেমিক ড্রাগ। সরি, বাইগুয়ানাইটসকে আরেকটা বলা হয় যে ইউগ্লাইসেমিক ড্রাগ। ইউগ্লাইসেমিক তোমাদেরকে বললাম যে এটা কখনোই ব্লাড গ্লুকোজ লেভেলটা কমাবে না, এটা ব্লাড গ্লুকোজ লেভেল বাড়তে থাকলে সেটাকে নরমাল লেভেল পর্যন্ত নিয়ে আসবে, কিন্তু কখনোই ব্লাড গ্লুকোজ লেভেলটা কমাবে না। তাহলে বাইগুয়ানাইটস এর নাম বললাম আমরা মেটফর্মিন, ফেনফর্মিন, আর হচ্ছে বিউফর্মিন। বাইগুয়ানাইটস এর মেকানিজম অফ অ্যাকশন কি? 1 নাম্বার হচ্ছে গিয়ে রিডিউস হেপাটিক এন্ড রেনাল গ্লুকোনিওজেনেসিস। তোমাদেরকে এই টার্মগুলো অবশ্যই জানতে হবে যে গ্লুকোনিওজেনেসিস কাকে বলে, হ্যাঁ, তারপর গ্লাইকোজেনোলাইসিস কাকে বলে, হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে গ্লাইকোলাইসিস কাকে বলে। তাহলে গ্লুকোনিওজেনেসিস তোমরা পড়ে আসছো। গ্লুকোনিওজেনেসিস হচ্ছে নতুন গ্লুকোজ তৈরি করা। তাহলে প্রথমেই এটা মেকানিজম অফ অ্যাকশনটা বুঝো, রিডিউসড হেপাটিক এন্ড রেনাল গ্লুকোনিওজেনেসিস। হেপাটিক এবং রেনালের যে গ্লুকোনিওজেনেসিস সেটাকে কমায় দেবে। ইনক্রিজ ইনসুলিন সেন্সিটিভিটি এন্ড ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ। ইনক্রিজ ইনসুলিনের সেন্সিটিভিটি বাড়ায় দিবে এবং পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজটাকে কমায় দিবে, বাড়ায় দিবে, সরি। আর হচ্ছে স্লোয়িং দা গ্লুকোজ অ্যাবজর্পশন ফ্রম দ্য জিআইটি, জিআইটি থেকে গ্লুকোজের অ্যাবজর্পশন কমায় দিবে, আর রিডাকশন অফ প্লাজমা গ্লুকাগন লেভেল। তাহলে 4টা মেকানিজমে কাজ করে এইটা। বাইগুয়ানাইটস এর মেকানিজম অফ অ্যাকশন তোমার থেকে খুব ধরা হয়। 1 নাম্বার হচ্ছে রিডিউসড হেপাটিক এন্ড রেনাল গ্লুকোনিওজেনেসিস, হেপাটিক এন্ড রেনাল গ্লুকোনিওজেনেসিসকে কি করবে? কমায় দিবে। 2 নাম্বার হচ্ছে গিয়ে increase insulin sensitivity and increase peripheral utilization of glucose. 3 নাম্বার হচ্ছে decrease absorption of glucose from the GIT, আর 4 নাম্বার কি হচ্ছে reduction of plasma glucagon level। এটা হচ্ছে গিয়ে তোমার মেকানিজম অফ অ্যাকশন। এখন বাইগুয়ানাইটস আমরা কোথায় ব্যবহার করি? এই দুইটা ব্যবহার আছে, একটা ডায়াবেটিক ইউজ আর একটা হচ্ছে নন ডায়াবেটিক ইউজ। তোমাদেরকে মাঝে মধ্যে ধরা হয় যে নন ডায়াবেটিক ইউজ অফ বাইগুয়ানাইটস। তাহলে ডায়াবেটিক্স ইউজ তো আমরা জানি যে হচ্ছে গিয়ে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যালোন হতে পারে অথবা উইথ সালফোনাইল ইউরিয়াস এর সাথে হতে পারে। আর হচ্ছে গিয়ে নন ডায়াবেটিক ইউজ হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর হচ্ছে গিয়ে ওবেস পারসন, যারা খুব ওবেস পারসন তাদের খুব হচ্ছে গিয়ে কি বলা হয়, মেটফর্মিনটা দেওয়া হয় বা বাইগুয়ানাইটস ডায়াবেটিসটা দেওয়া হয়। তাহলে 2 ধরনের ইউজ, একটা হচ্ছে গিয়ে ডায়াবেটিক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস অ্যালোন অথবা সালফোনাইল উইথ সালফোনাইল ইউরিয়াস, আর অথবা টাইপ 2 ডায়াবেটিস নন ডায়াবেটিক যেটা হচ্ছে গিয়ে ইউজ সেটা হচ্ছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, আর একটা হচ্ছে গিয়ে ওবেস পারসন। ওবেস পারসনের এটা এখন অনেক সময় ধরা হয় যে আচ্ছা অ্যাডভার্স ইফেক্টটা বলে। অ্যাডভার্স ইফেক্টটা কি? বাইগুয়ানাইটস এর অ্যাডভার্স ইফেক্ট, কমন যে অ্যাডভার্স ইফেক্ট সেটা হচ্ছে কি অ্যানোরেক্সিয়া, তারপর নসিয়া, ভমিটিং এন্ড অ্যাবডোমিনাল ডিসকমফর্ট, আর মেটালিক টেস্ট, অনেক সময় মেটালিক টেস্টও প্রডিউস করে। তাহলে কমন অ্যাডভার্স ইফেক্ট কি? 1 নাম্বার হচ্ছে সব থেকে বেশি কমন অ্যাডভার্স ইফেক্ট যেটা হয় সাধারণত মেটফর্মিনে বা বাইগুয়ানাইটস সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া করবে, তারপর নসিয়া করতে পারে, নসিয়া, ভমিটিং, অ্যানোরেক্সিয়া, অ্যাবডোমিনাল ডিসকমফর্ট এন্ড মেটালিক টেস্ট। এটা কিন্তু তোমাদেরকে জানতেই হবে। আমি কি বলছি যে কিছু কিছু জিনিসের ড্রাগের অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে গিয়ে কমন, যেমন হচ্ছে গিয়ে তোমার আয়রনে অ্যানোরেক্সিয়া, তারপর হচ্ছে মেটফর্মিনে অ্যানোরেক্সিয়া, তারপর হচ্ছে তোমরা ওইদিকে মেট্রোনিডিয়ানের পড়বা ওখানেও অ্যানোরেক্সিয়া। এটা হচ্ছে কমন, এটা বলতেই হবে, না বললে কিন্তু হবে না।
তাহলে কমন অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে অ্যানোরেক্সিয়া, নসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট আর হচ্ছে মেটালিক টেস্ট। আর আফটার লং টার্ম ইউজ তো এখানে কি হয়, ভিটামিন B12 এন্ড ফোলেট ডেফিসিয়েন্সি অ্যাবজর্পশনটা রিডিউসড হয়ে যায় এখানে, সেজন্য ভিটামিন B12 এন্ড ফোলেট ডেফিসিয়েন্সি এনিমিয়া দেখা দিতে পারে। আর ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে অনেক সময়, যাদের হেপাটিক মেটাবলিজম অফ ল্যাকটিক অ্যাসিড ইম্পেয়ারমেন্ট থাকে তাদের ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে। তাহলে আমি বললাম যে এখানে আমি বারবার করে অ্যাডভার্স ইফেক্টটা বলার কারণ হচ্ছে গিয়ে বাইগুয়ানেটে অ্যাডভার্স বা মেটফরমিনে অ্যাডভার্স ইফেক্টটা খুব ধরে। এক নম্বর হচ্ছে অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে কমন, সেটা হচ্ছে অ্যানোরেক্সিয়া, তারপর নসিয়া, ভমিটিং, আর হচ্ছে অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, মেটালিক টেস্ট। আর আরেকটা কি হতে পারে, ভিটামিন B12 এন্ড ফলেট ডেফিসিয়েন্সি হতে, যারা লং টার্ম ধরে এটা ইউজ করে, কারণ হয় তাদের ডিক্রিজ ইম্পেয়ারমেন্ট অফ অ্যাবজর্পশন অফ ভিটামিন B12 এন্ড ফলেট। আর লং টার্ম ইউজ করলে অনেক সময় ল্যাকটিক অ্যাসিডোসিস হতে পারে, যাদের লিভারে ল্যাকটিক অ্যাসিড মেটাবলিজম ইম্পেয়ারমেন্ট থাকে। এখন অনেক সময় তোমাদেরকে চালাকি করে জিজ্ঞাসা করা হয় যে ওবেস পারসনে আমরা মেটফরমিন কেন ইউজ করি, হ্যাঁ, মেটফরমিন বা বাইকোনেট ডায়াবেটিস কেন ইউজ করে থাকে, তাহলে লাভটা কি কি হয়। আসলে দেখা যায় যে যারা ওবেস পারসন তাদেরকে মেটফরমিন দিলে তাদের হচ্ছে কি, এই যে আমি অ্যাডভার্স ইফেক্ট, আমরা অনেক সময় কি করি, অ্যাডভার্স ইফেক্টটাকেও অনেক সময় কাজে লাগাই। অ্যাডভার্স ইফেক্ট কি হয়, অ্যানোরেক্সিয়া হয়, বললাম যে অ্যানোরেক্সিয়া হয়, নসিয়া হয়। হ্যাঁ, তা কি হয়, অ্যানোরেক্সিয়া হলে ওদের এত বেশি অ্যানোরেক্সিয়া অনেক সময় হয় যে খাবার অরুচি থাকে না, খাবার রুচিটা থাকে না, সে কি করে তখন পেশেন্ট পেশেন্ট না খেয়ে খাওয়ার ইচ্ছাটা করে না, গ্রো করে না। সেই জন্য তারা কি হয়, আস্তে আস্তে দেখা যায় যে ওবেস পারসনকে এই মেটফরমিন দিলে অনেক সময় অ্যানোরেক্সিয়ার কারণে তারা খেতে পারে না এবং তারা অনেকটা ওয়েট লস হওয়ার পসিবিলিটি থাকে। এটা হচ্ছে মেকানিজম, ঠিক আছে। হ্যালো হ্যালো জি হ্যালো, ম্যাম, শোনা যাচ্ছে। শুনতে পাচ্ছ? তাহলে জি ম্যাম। হচ্ছে বাইগুয়ানেটস এর আমি বললাম যে বাইগুয়ানেটস এর মেকানিজম অফ অ্যাকশন বললাম, হচ্ছে গিয়ে চারটা মেকানিজম বলছি। একটা হচ্ছে রিডিউসড রেনাল এন্ড হেপাটিক নিউগ্লুকোজেনেসিসটাকে করে, ইনহিবিট করে। তারপরে হচ্ছে ইনক্রিজ হচ্ছে গিয়ে ইনসুলিন সেন্সিটিভিটি, ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, ডিক্রিজ অ্যাবজর্পশন অফ গ্লুকোজ ফ্রম দ্য জিআইটি, আর হচ্ছে গিয়ে রিডাকশন অফ প্লাজমা গ্লুকাগন লেভেল। আমরা ইউজ বললাম দুই ধরনের, একটা হচ্ছে ডায়াবেটিক ইউজ, একটা হচ্ছে ডায়াবেটিক আর একটা হচ্ছে নন ডায়াবেটিক ইউজ। ডায়াবেটিক ইউজের মধ্যে আমরা বললাম যে টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাসে আমরা অ্যালোন শুধুমাত্র মেটফরমিন ইউজ করতে পারি, অথবা অন্যান্য সালফোনালিউরিয়াসের সাথে ইউজ করতে পারি। আর একটা নন ডায়াবেটিক ইউজের মধ্যে আমরা বললাম হচ্ছে গিয়ে নন ডায়াবেটিক ইউজের মধ্যে আমরা বললাম কি বললাম, একটা হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আর একটা হচ্ছে কি ওবেস পারসন, ঠিক আছে। এখন হচ্ছে গিয়ে আমরা আসি কি জেনে বলে ইনসুলিন। এখন প্যারেন্টাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগ, প্যারেন্টাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগের মধ্যে আছে হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের মধ্যে সবাইকে ইনসুলিন সম্পর্কে অবশ্যই জানতে হবে। আমরা জানি যে ইনসুলিন একটা এন্ডোক্রাইন হরমোন, হ্যাঁ। তো এটা হচ্ছে কি আমাদের এন্ডোক্রাইন এন্ডোজেনাস থাকে, আবার আমরা কি করি ইনসুলিনটাকে আমরা কি করি বাইরে এক্সোজেনাস ইনসুলিন আমরা বডিতে করি, ইন্ট্রোডিউস করি। তো ইনসুলিন আমাদের, সেই জন্য আমাদের ইনসুলিন সম্পর্কে অবশ্যই জানতে হবে যে ইনসুলিনটা কি ধরনের। ইনসুলিন একটা কি ধরনের হরমোন, এটা একটা হচ্ছে প্রোটিন হরমোন। হ্যাঁ, তো ইনসুলিন ইজ এ স্মল প্রোটিন উইথ এ মলিকুলার ওয়েট হচ্ছে 5808। এটা অবশ্যই তোমাদেরকে জানতে হবে, মলিকুলার ওয়েটটা সবসময় তোমাদেরকে মনে রাখতে হবে যে ইনসুলিনের মলিকুলার ওয়েটটা কত। এটা হচ্ছে একটা প্রোটিন, এটা স্মল প্রোটিন উইথ মলিকুলার ওয়েট 5808। হ্যাঁ, এটা হচ্ছে ইট কন্টেন 51 অ্যামাইনো অ্যাসিড। এটাতে দুই ধরনের 51 অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা হচ্ছে কি অ্যারেঞ্জ ইন 2 চেইন, দুটো চেইনে থাকে। তোমরা এটা ফিজিওলজিতে পড়ে আসছো, একটা এ চেইন থেকে একটা বি চেইন থাকে। এই বি চেইন এবং বি চেইনটা কি করে, ডাইসালফাইড বন্ডেজের মাধ্যমে, যেটাকে প্রোইনসুলিন বলা হয়, ডাইসালফাইড বন্ডেজের মাধ্যমে বাইন্ড করা থাকে, এটাকে বলা হয় প্রোইনসুলিন। তাহলে হচ্ছে একটা এ চেইন থাকে, একটা বি চেইন থাকে। এ চেইন থাকে 31 অ্যামাইনো অ্যাসিড আর বি চেইনে থাকে হচ্ছে 20 অ্যামাইনো অ্যাসিড। হ্যাঁ, দুটো কি করে একটা ডাইসালফাইড বন্ডেজের মাধ্যমে বাইন্ড করা থাকে। তারপরে এটা কি হয়,
তাহলে ইনসুলিনটা আমরা জানলাম যে ইনসুলিন একটা স্মল প্রোটিন উইথ মলিকুলার ওয়েট 5808। এটা it contain 51 amino acid arranged in 2 chain, A chain and B chain linked by disulfide bonds, যেটাকে বলা হয় প্রোইনসুলিন। এখন হচ্ছে কি ইনসুলিন আমাদের আসে ইনসুলিনের ক্লাসিফিকেশন, ঠিক আছে? ইনসুলিনের ক্লাসিফিকেশন জানতে হবে। এখন ইনসুলিনের ক্লাসিফিকেশন হচ্ছে র্যাপিড অ্যাক্টিং। আমরা ইনসুলিনটাকে ক্লাসিফিকেশন করছি হচ্ছে অ্যাকর্ডিং টু ডিউরেশন অফ অ্যাকশন অনুযায়ী। এটা হচ্ছে কি র্যাপিড অ্যাক্টিং, আর একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট অ্যাক্টিং, লং অ্যাক্টিং। এরকম করে তোমরা এরকম করে বলতে পারো যে লং অ্যাক্টিং, ইন্টারমিডিয়েট, শর্ট এরকম করে বলতে পারো, বা ছোট থেকে বড় যেতে পারো বা বড় থেকে ছোট যেতে পারো। দেন র্যাপিড অ্যাক্টিং বা আলট্রা শর্ট অ্যাক্টিং, হ্যাঁ, এটা হচ্ছে ডিউরেশনটা হচ্ছে 2 থেকে 5 আওয়ার্স। এটা মনে রাখতে হবে যে ডিউরেশনটা কতটুকু। র্যাপিড অ্যাক্টিং ইনসুলিনের আরেকটা নাম হচ্ছে আলট্রা শর্ট অ্যাক্টিং। আলট্রা শর্ট অ্যাক্টিং ইনসুলিন বা এর নাম এর ডিউরেশন হচ্ছে 2 থেকে 5 আওয়ার্স। এটার নাম কি কি আছে এর মধ্যে? ইনসুলিন লিসপ্রো, আর একটা হচ্ছে ইনসুলিন অ্যাসপার্ট। ইনসুলিন লিসপ্রো আর হচ্ছে ইনসুলিন অ্যাসপার্ট। 2 নম্বর হচ্ছে শর্ট অ্যাক্টিং। শর্ট অ্যাক্টিং হচ্ছে গিয়ে এই ডিউরেশনটা হচ্ছে 8 আওয়ার্স। ডিউরেশন হচ্ছে 8 আওয়ার্স। এটা হচ্ছে রেগুলার সলিউবল ইনসুলিন, এটাকে বলা হয় রেগুলার সলিউবল ইনসুলিন। 3 নাম্বার হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন। এটা ডিউরেশন অফ অ্যাকশন কত? 18 থেকে 24 আওয়ার। এর ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে 18 থেকে 24 আওয়ার। যেমন হচ্ছে নিউট্রাল প্রোটামিন হেগেড্রন, এটার নাম হচ্ছে নিউট্রাল বা আইসোফেন ইনসুলিন। এর আরেকটা নাম হচ্ছে নিউট্রাল প্রোটামাইন হেগেড্রন বা আইসোফেন ইনসুলিন। 4 নাম্বার হচ্ছে লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং ইনসুলিন যেটা হচ্ছে কি ডিউরেশন হচ্ছে মোর দ্যান 24 আওয়ার। এর মধ্যে আছে ইনসুলিন অ্যানালগস, যেমন হচ্ছে ইনসুলিন ডেটিমার আর ইনসুলিন গ্লার্জিন। 2 ধরনের একটা পাওয়া যায়, ইনসুলিন ডেটিমার আর একটা হচ্ছে ইনসুলিন গ্লার্জিন। তাহলে আমরা কি বললাম? 1 নম্বর বললাম যে র্যাপিড অ্যাক্টিন। র্যাপিড অ্যাক্টিন এর মধ্যে হচ্ছে আলট্রা শর্ট, এটাকে আরেকটা বলা হয় আলট্রা শর্ট অ্যাক্টিন। এটা হচ্ছে কি ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে গিয়ে 2 থেকে 5 ঘন্টা। এর মধ্যে কি কি আছে? ইনসুলিন লিসপ্রো আর হচ্ছে ইনসুলিন অ্যাসপার্ট। তারপর হচ্ছে শর্ট অ্যাক্টিন। শর্ট অ্যাক্টিন কে আবার বলা, এর ডিউরেশনটা কত? 8 আওয়ার্স। এই শর্ট অ্যাক্টিন ইনসুলিন মধ্যে কারা আছে? রেগুলার সলিউবল ইনসুলিন। 3 নম্বর হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাক্টিন। ইন্টারমিডিয়েট অ্যাক্টিন এর মধ্যে হচ্ছে এরা হচ্ছে কি ডিউরেশন অফ অ্যাকশন কত? 18 থেকে 24 আওয়ার। এটা হচ্ছে নিউট্রাল গ্লুটামাইন হেগেড্রন বা আইসোফেন ইনসুলিন বলা হয় একে। 4 নম্বর হচ্ছে লং অ্যাক্টিন। লং অ্যাক্টিন হচ্ছে মোর দেন 24 আওয়ার। এগুলো হচ্ছে ইনসুলিন অ্যানালগস, যেগুলো সেগুলো হচ্ছে ইনসুলিন ডেটিমার আর একটা হচ্ছে ইনসুলিন গ্লার্জিন। ইনসুলিন ডেটিমার, ইনসুলিন গ্লার্জিন। তোমাদের অবশ্যই ইনসুলিনের ক্লাসিফিকেশনটা খুব ভালো করে বুঝতে হবে। এখন জানতে হবে যে সোর্স অফ ইনসুলিন কি কি। সোর্স হচ্ছে 3 ধরনের সোর্স আমরা জানি। একটা হচ্ছে বোভাইন ইনসুলিন, যেটা হচ্ছে কাউ থেকে পাওয়া হয়। একটা হচ্ছে পোর্সিলিন ইনসুলিন, যেটা হচ্ছে পর্ক বা হচ্ছে গিয়ে যেটাকে বলা হয় শুকর থেকে পাওয়া হয়। আর একটা হচ্ছে হিউম্যান ইনসুলিন। তাহলে 3 ধরনের সোর্স, একটা হচ্ছে হিউম্যান, বোভাইন, আর একটা হচ্ছে সরি প্রথম থেকে বলি, বোভাইন, পোর্সিলিন আর হচ্ছে হিউম্যান। হ্যাঁ, তো সব যেহেতু হিউম্যান ইনসুলিন আমাদের নিজস্ব, হ্যাঁ, হিউম্যান থেকে তৈরি করা হয়, তাহলে সুতরাং বুঝতে হবে যে বোভাইন এবং হচ্ছে পোর্সিলিন ইনসুলিনটা আমাদের ইনসুলিন অ্যালার্জিটা হওয়ার বেশি পসিবিলিটি থাকে। আর হিউম্যান ইনসুলিন আমাদের যেহেতু আমাদের নিজস্ব ইনসুলিন এই হিউম্যান থেকে তৈরি করা হয়, সুতরাং আমাদের এখানে অ্যান্টিজেনটা ইয়াটা কম থাকে, অ্যালার্জিক ইনসুলিন অ্যালার্জিটা কম প্রডিউস করে। তো হিউম্যান ইনসুলিনটা কিভাবে তৈরি করা হয়? হিউম্যান ইনসুলিন ইজ মেড আইদার বাই এনজাইম মডিফিকেশন, হ্যাঁ, ইন পোর্সিন ইনসুলিন অর রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটা কিভাবে করা হয়? রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করা হয়। This is done artificially by introducing DNA, human pro-insulin gene, into E. coli or yeast. এই হিউম্যান যে হিউম্যানের যে ইয়া আছে, যে প্রো ইনসুলিন জিনটা আছে, সেই প্রো ইনসুলিন জিনটা কি করা হয়? ইকোলাই অথবা ইকোলাই, ইস্টেশিয়ারিয়া কোলাই অথবা ইস্টের মধ্যে ইন্ট্রোডিউস করে এটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয়।
ম্যাম এই হিউম্যান ইনসুলিনটার তাহলে খরচ অনেক বেশি না? আমরা যেটা ইউজ করি সেটাতে হিউম্যান ইনসুলিনই এখন ইউজ করা হয়। এটা ডিএনএ টেকনোলজির মাধ্যমে আর্টিফিশিয়ালি রিকমেন্ড ডিএনএ টেকনোলজির মাধ্যমে করা হয়। ইস্টেশিয়া কোলাইয়ের মাধ্যমে আমাদের যে হিউম্যানের যে প্রোইনসুলিন জিনটা আছে সেটা ইন্ট্রোডিউস করে এটা ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করে। এখন তো বোভাইন আর পোর্সিন ইনসুলিন করা হয় না। বোভাইন আর পোর্সিন আগে অনেক আগে করা হতো। এখন যেহেতু অ্যালার্জি ইনসুলিন অ্যালার্জি বেশি হয়, বললাম না ইনসুলিন অ্যালার্জি বেশি হয়, সেজন্য তোমার বডির সাথে যেটা রিলেটেড সেটা ইউজ করা, হিউম্যান ইনসুলিনটা ইউজ করা হয়। এখানে আমাদের যে যারা প্রো ইনসুলিন ইয়া করে নিয়ে ইস্টের মধ্যে ইস্টেশিয়া কোলাই অথবা ইস্টের মধ্যে ইয়ে করলে ওখান থেকে আর্টিফিশিয়ালি তখন ডিএনএ টেকনোলজির মাধ্যমে তৈরি করে ল্যাবরেটরিতে আমরা সোর্স করছি না, ল্যাবরেটরিতে আর্টিফিশিয়াল যাব কিভাবে ড্রাগ তৈরি করে। তাহলে এখন ইনসুলিনের মেইন অ্যাকশন অফ ইনসুলিন জানতে হবে আমাদের। হ্যাঁ, ইনসুলিনের অ্যাকশন অফ ইনসুলিন কিভাবে কাজ করে। ইনসুলিন আমরা তোমরা ফিজিওলজিতে পড়ে আসছো। ইনসুলিন কোথায় কোথায় কাজ করে বলো তো? একটা হচ্ছে লিভারে কাজ করে, একটা হচ্ছে মাসেল টিস্যুতে কাজ করে, স্কেলেটাল মাসেলে, আর একটা হচ্ছে কোথায় করে? অ্যাডিপোস টিস্যু, ফ্যাট টিস্যুতে কাজ করে। তাহলে ইনসুলিন তিনটা জায়গায় কাজ করে। একটা হচ্ছে গিয়ে এক নাম্বার হচ্ছে গিয়ে লিভারে কাজ করে, আর একটা হচ্ছে মাসেলে কাজ করে, একটা হচ্ছে অ্যাডিপোস টিস্যুতে কাজ করে। তো লিভারে কি করে? লিভারে কি করে? ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস। এগুলো তোমাদেরকে অবশ্যই একটু চিন্তা করে বুঝতে হবে। ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস, ডিমিনিশ গ্লুকোনিওজেনেসিস, আর স্টিমুলেট গ্লাইকোজেনেসিস। তাহলে একটা হচ্ছে গিয়ে ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস, মানে গ্লাইকোজেনের যেটা কি করে গ্লাইকোজেন ভেঙে যে গ্লুকোজ হয় সেই গ্লুকোজটাকে কি করে ভাঙতে দেয়, গ্লাইকোজেনটাকে ভাঙতে দেয় না ইনসুলিন। ইনহিবিট গ্লাইকোজেনোলাইসিস, ডিমিনিশড গ্লুকোনিওজেনেসিস, আর নতুন নিউ গ্লুকোজেনেসিসটাকে প্রিভেন্ট করে, আর স্টিমুলেট গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনটাকে বেশি বেশি করে গ্লাইকোজেন হতে সাহায্য করে ইনসুলিনটা। আর তারপর মাসেলে কি করে? মাসেলে হচ্ছে ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ ইন মাসেল টিস্যুতে। মাসেল মানে সব মাসেল না, মনে রাখতে হবে যে এটা একটা স্কেলেটাল মাসেল। তাহলে হচ্ছে ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, আর ইনহিবিট হচ্ছে গিয়ে প্রোটিওলাইসিসটাকে ইনহিবিট করে, এন্ড রিলিজ অফ অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট এন্ড ল্যাকটেট। তাহলে মাসেলের দুটো কাজ করে, একটা হচ্ছে ইনক্রিজ পেরিফেরাল ইউটিলাইজেশন অফ গ্লুকোজ, আর দুই নাম্বার করবে হচ্ছে গিয়ে ইনক্রিজ প্রোটিওলাইসিস এন্ড হচ্ছে গিয়ে রিলিজ অফ অ্যামাইনো অ্যাসিড, পাইরুভেট এন্ড ল্যাকটেট। আর অ্যাডিপোস টিস্যুতে কি করে? অ্যাডিপোস টিস্যুতে কি করবে? ইনক্রিজ গ্লুকোজ আপটেক এন্ড স্টোরেজ অ্যাজ ফ্যাট এন্ড গ্লাইকোজেন। ইনক্রিজ গ্লুকোজ আপটেকটাকে বাড়ায় দিবে, এন্ড হচ্ছে কি এটা কি হিসেবে থাকবে? স্টোরেজ অ্যাজ ফ্যাট এন্ড গ্লাইকোজেন। আর ইনহিবিট লাইপোলাইসিস, রিলিজ অফ ফ্রি ফ্যাটি অ্যাসিড এন্ড গ্লিসারল। ঠিক আছে, এখন ইন্ডিকেশন অফ ইনসুলিন। ইনসুলিনের ইন্ডিকেশন কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি? তোমাদেরকে খুব ধরা হয় ইনসুলিনের ইন্ডিকেশন। তো আমি প্রথমেই বলছি যে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, যেটা ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস। তাহলে ইনসুলিনের ইউজ বলতে গেলে বলতে হবে যে এক নম্বর হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। হ্যাঁ, তারপর হচ্ছে দুই নম্বর কি টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস আমরা ইনসুলিন কখন ব্যবহার করব? যখন হচ্ছে কি সেখানে কি হবে, when oral drug failure, আমরা যেখানে ওরাল ড্রাগ দিয়ে কোনো টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস কাজ করতেছে না, সেখানে আমরা টাইপ 2 ডায়াবেটিস মেলিটাসে আমরা ইনসুলিন দিতে হবে। তাহলে ইনসুলিন প্রথম ইউজ হচ্ছে কি ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস বা টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস। দ্বিতীয় ইউজ হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস। কিন্তু এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস where oral anti-diabetic drug fail। তারপরে টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস উইথ কমপ্লিকেশন, যেমন বা ডায়াবেটিক মেলিটাস উইথ কমপ্লিকেশন, যেমন হচ্ছে ডায়াবেটিক কি কমপ্লিকেশন হতে পারে? ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, ডায়াবেটিক নিউরোপ্যাথি হতে পারে। এগুলো হচ্ছে কি হয় ডায়াবেটিস মেলিটাসে, এগুলো হচ্ছে কমপ্লিকেশন হয়। হ্যাঁ, তাহলে হচ্ছে গিয়ে 2 নাম্বার 3 নাম্বার ইজ বললাম ডায়াবেটিস মেলিটাস উইথ কমপ্লিকেশন, যেমন হচ্ছে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আবার অন্য আরেকটা জায়গায় বলতে ডায়াবেটিক পেশেন্ট আন্ডারগো ইন সার্জারি, 4 নাম্বার।
ইউজ। 5 নাম্বার কি ডায়াবেটিক পেশেন্ট উইথ ইনফেকশন, যদি কোনো ইনফেকশন থাকে ডায়াবেটিক পেশেন্টের সেক্ষেত্রেও আমরা ডায়াবেটিক ইনসুলিন ইউজ করা হয়। এগুলো হচ্ছে গিয়ে ডায়াবেটিক ইনসুলিনের ইউজ। তাহলে ইনসুলিনের ইউজে 1 নাম্বার বললাম টাইপ 1 ডায়াবেটিস মেলিটাস, 2 নাম্বার টাইপ 2 ডায়াবেটিস মেলিটাস ওয়ার ইনসুলিন হোয়ার টাইম ওরাল অ্যান্টি ডায়াবেটিক পিল। 3 নাম্বার বললাম ডায়াবেটিস মেলিটাস উইথ কমপ্লিকেশন, যেমন হচ্ছে ডায়াবেটিক কিটোএসিডোসিস, ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ডায়াবেটিক রেটিনোপ্যাথি, ডায়াবেটিক নিউরোপ্যাথি। তারপর 4 নাম্বার বললাম ডায়াবেটিক পেশেন্ট আন্ডারগো এনি সার্জারি। 5 নাম্বার বললাম ডায়াবেটিক পেশেন্ট উইথ ইনফেকশন, যেমন হচ্ছে গ্যাংগ্রিন হতে পারে, তারপর হচ্ছে গিয়ে যে কোনো অ্যাবসেস হতে পারে। হ্যাঁ, 6 নাম্বার কি ডায়াবেটিস পেশেন্ট উইথ প্রেগন্যান্সি। প্রেগন্যান্সিতে আমরা প্রেগন্যান্সিতে যদি কোনো ডায়াবেটিস হয়ে থাকে সেক্ষেত্রেও আমরা ইনসুলিন ইউজ করে থাকি। কিন্তু এখন মোটামুটি ডায়াবেটিস পেশেন্টের প্রেগন্যান্সিতে ওরাল অ্যান্টি ডায়াবেটিক ড্রাগও দেওয়া হয়ে থাকে উইথ কশন ইয়ে করে। তো তোমরা বলতে পারো। তাহলে এগুলো হচ্ছে কি ডায়াবেটিস মেলিটাসের ইনসুলিনের ইন্ডিকেশন। এখন ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট কি? ইনসুলিনের প্রথম অ্যাডভার্স ইফেক্ট যদি বলতে বলা হয় তাহলে ইনসুলিনের প্রথম অ্যাডভার্স ইফেক্টটা হচ্ছে কি হাইপোগ্লাইসেমিয়া। 1 নাম্বার অ্যাডভার্স ইফেক্ট হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, 2 নাম্বার হচ্ছে ইনসুলিন অ্যালার্জি এন্ড রেজিস্ট্যান্স, আর 3 নাম্বার হচ্ছে কি লাইপোঅ্যাট্রোপি অথবা লাইপোহাইপারট্রোপি। আর তোমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে যে ইনসুলিন আমরা কিভাবে দিয়ে থাকি। প্যারেন্টাল তো বললাম, তোমরা সবাই জানো যে ইনসুলিন তোমাদের বাসায় বাসায় দেখো। ইনসুলিন আমরা কিন্তু দিয়ে থাকি সাবকিউটেনিয়াসলি। ইনসুলিন আমরা কি করে থাকি, দিয়ে থাকি সাবকিউটেনিয়াসলি। কিন্তু ইনসুলিন আইএম দেওয়া হতে পারে, আইভিও দেওয়া হতে পারে। কিন্তু আইভি এবং আইএমটা সেটা হচ্ছে গিয়ে তোমার ইয়া উইথ মেজার্স, এটা হচ্ছে গিয়ে তোমার ওটিতে বা ইয়াতে স্যালাইনের সাথে ড্রিপ হিসেবেও অনেক সময় ইনসুলিন দেওয়া হয়ে থাকে। এটা মনে রাখতে হবে যে রুটস অফ অ্যাডমিনিস্ট্রেশনটা মেইনলি আমরা সাবকিউটেনিয়াস দিয়ে থাকি, কিন্তু ইনসুলিন আইএমও দেওয়া হয়, ইনসুলিন আইভিও দেওয়া হতে পারে। আইভিটা অনেক সময় যে স্যালাইনের সাথে ড্রিপ আকারে দেওয়া হতে পারে, অথবা ইনসুলিন সাস্টেনেবল ইনসুলিন অনেক সময় আইএমও দেওয়া হয়ে থাকে। ওটা হচ্ছে কি আমরা সাধারণত ইউজ করি না, কিন্তু অনেক ইয়াতে ইউজ করা হয়। তাহলে আমরা ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্ট কি কি বললাম? একটা হচ্ছে হাইপোগ্লাইসেমিয়া, আর একটা ইনসুলিন অ্যালার্জি এন্ড ইনসুলিন রেজিস্ট্যান্স, আর লাইপোঅ্যাট্রোপি আর হাইপারট্রপি হতে পারে। যেখানে আমাদের দেওয়া হয় ইনসুলিনের সাইট অফ অ্যাডমিনিস্ট্রেশনটা কোথায়? সাবকিউটেনিয়াসলি। এটা অনেক সময় তোমাদেরকে ধরা হয়, এটা হচ্ছে আমলিক অ্যাসিড চারপাশে। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে ডেল্টয়েড মাসেলের লোয়ার পার্টে অনেক সময় দেওয়া হয়। তারপর হচ্ছে গিয়ে থাইয়ে দেওয়া হয়। এগুলো তোমাদের বাটকেও দেওয়া হয়। এগুলো তোমাদেরকে একটু জেনে নিবা যে কোথায় কোথায় ইনসুলিনটা তোমরা দেওয়া। ডায়াবেটিক বইয়ে এটা সুন্দরভাবে দেওয়া আছে সাইটগুলো। তাহলে আরেকটা 4 নম্বর অ্যাডভার্স ইফেক্ট কি হয়? ইনসুলিন ইডেমা। এটা হতে পারে ইনসুলিন ইডেমা। তাহলে ইনসুলিনের অ্যাডভার্স ইফেক্টের মধ্যে আমরা পড়লাম হাইপোগ্লাইসেমিয়া, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনসুলিন অ্যালার্জি, প্রথমে ইনসুলিন অ্যালার্জি হতে পারে, তারপর ইনসুলিন রেজিস্ট্যান্স হতে পারে, লাইপোঅ্যাট্রোপি আর লাইপোহাইপারট্রপি হতে পারে এট দ্য সাইট অফ ইনজেকশন। এখন আমরা আসি যে হাইপোগ্লাইসেমিয়া। আমি বললাম হাইপোগ্লাইসেমিয়া এবং হাইপোগ্লাইসেমিক শক। হাইপোগ্লাইসেমিয়া এখন আসি। হাইপোগ্লাইসেমিয়াটা কি জিনিস? হাইপোগ্লাইসেমিয়া মোস্ট কমন অ্যাডভার্স ইফেক্ট অফ ইনসুলিন হচ্ছে ইজ মেইনলি ডিউ টু ওভারডোজ অফ ইনসুলিন। এটা হয় কি হাইপোগ্লাইসেমিয়াটা বেশিরভাগ হয় অনেক সময় হচ্ছে গিয়ে ইনসুলিনের ডোজটা হয় বেশি হয়ে যায়, অথবা অনেক সময় ইনসুলিন নেওয়ার আগে কি করতে হয় যে নেওয়ার 15 মিনিটের মধ্যে তাকে কি করতে হয়, খাওয়ার কথা বলতে হয়। কিন্তু অনেকে হয় কি ইনসুলিনটা নিলো হয়তো ভুলে গেল খাওয়ার কথা, তখন কি হয় হাইপোগ্লাইসেমিয়া হয়। তা হাইপোগ্লাইসেমিয়া হলে কি হবে? যদি আমাদের হাইপোগ্লাইসেমিয়া অনেক সময় হাইপোগ্লাইসেমিয়ার কারণে পেশেন্ট কনশাস থাকতে পারে এবং আনকনশাসও থাকতে পারে। যদি কনশাস থাকে পেশেন্ট, তাহলে আমরা কি করব?
পেশেন্টকে কি করব তখন একটু বলবো যে আপনি সুগার অথবা গ্লুকোজ ইয়ে করে নিতে হবে, পানিতে গুলে শরবতের মতো করে সঙ্গে সঙ্গে সে ইনটেক করবে, অথবা অরেঞ্জ জুস খেতে পারে, অথবা হচ্ছে সুগার কন্টেনিং ট্যাবলেট, সুগার কন্টেনিং যে চকলেট টকলেট সেগুলো সঙ্গে সঙ্গে সে ইনটেক করবে। যদি হাইপোগ্লাইসেমিয়ার কারণে পেশেন্ট যদি কনসিয়াস থাকে, এবং হাইপোগ্লাইসেমিয়া সাইন সিমটমটা আগে জানতে হবে। সাইন সিমটমটা কি কি সাইন সিমটম হয়? একটা হতে পারে হচ্ছে কি সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে যায়, এই কারণে হয় কি ট্যাকিকার্ডিয়া হয়, প্যালপিটেশন হয়, প্রফুজ সোয়েটিং হয়, আর ট্রিমালনেসনেস হয়। একটা হচ্ছে ট্যাকিকার্ডিয়া হয়, তারপর হচ্ছে সোয়েটিং হয়, প্যালপিটেশন হয়। হ্যাঁ, তারপর হচ্ছে কি আর যদি প্যারাসিম্পেথিক অ্যাক্টিভিটির কারণে হয় ডিজিনেস হয়, হেডেক হয়। তারপরে সিভিয়ার ক্ষেত্রে পেশেন্ট হচ্ছে কি কমাতে চলে যেতে পারে। তাই হাইপোগ্লাইসেমিয়ার সাইন সিমটম মোটামুটি হচ্ছে গিয়ে ট্যাকিকার্ডিয়া, পালপিটেশন, সোয়েটিং, হ্যাঁ, অনেক সময় ডিজিনেস, হেডেক এগুলো হয়। আর হচ্ছে অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে খুব বেশি হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেলে কমা এবং কনভার্সনও হতে পারে। যদি পেশেন্ট কনসিয়াস থাকে তাহলে কি করবে, সে শুধুমাত্র এক গ্লাস পানিতে মানে চিনি অথবা যদি বাড়িতে গ্লুকোজ থাকে সেই গ্লুকোজটা সে কি করবে গুলে শরবতের মতো করে খেয়ে নেবে। অথবা সাথে সাথে যদি চকলেট থাকে, অথবা যদি চকলেট না থাকে তাহলে হচ্ছে গিয়ে যদি কোনো অরেঞ্জ জুস থাকে সেটাও সে খেয়ে নিতে পারবে। মোটা কথা হলো তাকে কোনো মিষ্টি জাতীয় খাবার সে নিয়ে নিতে হবে আর কি। আর যদি পেশেন্ট কি হয় আনকনসিয়াস হয়ে যায়, হ্যাঁ, পেশেন্ট আনকনসিয়াস হয়ে গেল, তাহলে কি হবে তখন আমরা কি করব 20 to 50 ml of 50% গ্লুকোজ সলিউশন, আইভি সলিউশন দিতে হবে ওভার এ পিরিয়ড অফ 2 to 5 মিনিট। 2 থেকে 5 মিনিটের মধ্যে আমরা কি দিব 20 থেকে 50 ml অফ 50% গ্লুকোজ। মনে রাখতে হবে যে 50% গ্লুকোজ, বলার সময় বলতে হবে 50% গ্লুকোজ, কিন্তু আসলে আমাদের এখানে আমাদের দেশে 50% গ্লুকোজ কম্পোজিশন পাওয়া যায় না। 50% এর বদলে আমরা পাই যেটা সেটা হচ্ছে 25% পেতে পারি, আর 10% গ্লুকোজ পাওয়া যায়। তাহলে কি করতে হবে, তাহলে আমাদেরকে ওইটাই দিতে হবে। অথবা 1 মিলিগ্রাম ইনজেকশন গ্লুকাগন আমরা দিতে পারি। এটা হচ্ছে কি হাইপোগ্লাইসেমিক শকের ম্যানেজমেন্ট। আর এছাড়াও ইনজেকশন ডেক্সট্রামেথাসোন দেওয়া যেতে পারে। তাহলে আমাদেরকে মেইন কথা কি মনে রাখতে হবে যে ইনসুলিনের কারণে আমাদের কি হয় হাইপোগ্লাইসেমিয়া। হাইপোগ্লাইসেমিয়া সাইন সিমটম কি, একটা হচ্ছে কি হয় প্রথমে হচ্ছে গিয়ে মনে রাখতে হবে যে ট্যাকিকার্ডিয়া, তারপর হচ্ছে গিয়ে সোয়েটিং, তারপর হচ্ছে গিয়ে প্যালপিটেশন, কি বলতে আমাকে ধরপড় করতেছে, তারপর হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে কি ডিজিনেস হতে পারে, হেডেক হতে পারে। এন্ড সিভিয়ার ক্ষেত্রে কি হয় হাইপোগ্লাইসেমিক শক হয়ে যেতে পারে। হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা কি করব, যখন যদি পেশেন্ট আনকনসিয়াস থাকে তাহলে আমরা কি দিব, সুগার কন্টেনিং ফ্লুইড দিব, সে লিকুইড সে খেয়ে নেবে। আর যদি সে আনকনসিয়াস হয়ে যায় তাহলে আমরা দিব 20 to 50 ml অফ 50% গ্লুকোজ ওভার এ পিরিয়ড অফ 2 to 3 মিনিট। 2 থেকে 5 মিনিটের মধ্যে সে আমরা দিব 20 থেকে 50 ml 50% গ্লুকোজ। কিন্তু তোমাদেরকে যে এক্সামিনার অনেক সময় বলবে যে 50% গ্লুকোজ কি আমরা পাই, তখন বলবো যে না আমরা 50% গ্লুকোজ পাই না, সেক্ষেত্রে আমরা 10% গ্লুকোজ অথবা 25% গ্লুকোজ দিতে পারি। 2 নম্বর ট্রিটমেন্ট কি 1 মিলিগ্রাম গ্লুকাগন আমরা ইনজেকশন দিতে পারি, আইএম দিতে পারি অথবা সাবকিউটেনিয়াস দিতে পারি। আর এছাড়াও দিতে হবে ইনজেকশন ডেক্সট্রামেথাসোন দিতে হবে। ঠিক আছে, যদি পেশেন্ট আর কি আইভি গ্লুকোজের রেসপন্ড না করে উইদিন 30 মিনিট তাহলে আমরা সেক্ষেত্রে ইনজেকশন ডেক্সামেথাসোন ইউজ করি। তো এগুলো হচ্ছে কি তোমার মোটামুটি পেনক্রিয়াটিক ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, আর কিছু জানতে হবে? তোমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স তোমাদেরকে অত ধরে না, যদি ধরে তাহলে বলতে হবে যদি a patient diabetic patient requiring more than 200 unit per day, তাহলে যদি মোর দেন 200 ইউনিট পার ডে লাগে তাহলে সেক্ষেত্রে এটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। আমি যে বললাম ইনসুলিনের একটা অ্যাডভার্স ইফেক্ট ইনসুলিন রেজিস্ট্যান্স কি, যদি ডায়াবেটিক পেশেন্ট রিকোয়ারিং মোর দেন 200 ইন্টারন্যাশনাল ইউনিট পার ডে তাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স।
তো ঠিক আছে, এগুলোই হচ্ছে তোমাদের ডায়াবেটিক ড্রাগ ইউজড ইন ডায়াবেটিস মেলাইটাস। আমি মোটামুটি ওরাল অ্যান্টি ডায়াবেটিক বললাম, প্যারেন্টাল ওরাল অ্যান্টি ডায়াবেটিক সালফোনিরাম, বাইগোনেক্স পড়ছি, আর হচ্ছে ইনসুলিন পড়ছি। ঠিক আছে, বুঝা গেছে? জি হ্যালো, ম্যাম, জি আচ্ছা, ম্যাম, বুঝা গেছে ম্যাম। ঠিক আছে, রোববারে তোমাদেরকে আমি ড্রাগ ইউজড ইন ইউট্রাস পড়ায় শেষ করে দেবো। আচ্ছা ম্যাম, আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ম্যাম, ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ ম্যাম।